তো জেএস হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বর্তমানে 2021 সালে যে জেএসটা আসছে 12 এডিশন, এই 12 এডিশনটা হচ্ছে একদম টপ লেভেল। সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন জাভাস্ক্রিপ্ট টপ লেভেলে আছে, পুরো হাই লেভেল। মনে করেন জেএস হচ্ছে যখন ফার্স্ট এডিশনে ছিল 1 2 3 4 5 2015 সাল পর্যন্ত, তখন পর্যন্ত জেএস ছিল একটা ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ফ্রন্ট এন্ড সার্ভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে আপনি বলতে পারেন লাইভ প্রজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লাইভ প্রজেক্ট বলতে কি, মনে করেন একটা ওয়েবসাইটকে কি করার জন্য, মনে করেন জীবন্ত করার জন্য কিছু আমরা HTML CSS দিয়ে যখন ডিজাইন করলাম ওইটাকে আরো আকর্ষণীয় করার জন্য, এবং ওইটার কিভাবে বোঝাবো আপনাদের, ওইটা মনে করেন HTML CSS এর মধ্যে ওই জিনিসটাকে আকর্ষণীয় রেসপন্সিভ বলা যাবে না, রেসপন্সিভ না, আরো ইন্টারেস্টিং করার জন্য জেএস ইউজ করে। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, এর আগে আমরা একটু জাভাস্ক্রিপ্ট উইকিপিডিয়াতে যাই, জেএস উইকিপিডিয়া, এখানে আসলাম। তো জেএস উইকিপিডিয়ার মধ্যে প্রবেশ করলাম। জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট এর পূর্ণরূপ কি, এটা সংক্ষেপ আছে জেএস, আর এটা পূর্ণরূপ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, সো এখানে যখন জাভাস্ক্রিপ্টে আসবেন, ফার্স্ট অফ অল আমাদের জাভাস্ক্রিপ্টকে জেএস বলা হয়, জেএস। এখন যদি বলে জেএস এর ফুল মিনিং কি, তাহলে বলবেন যে জেএস এর ফুল মিনিং হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, এই জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ স্যার, এই জাভাস্ক্রিপ্ট মূলত আমাদের মাঝখানে বা আমাদের মধ্যে 1995 সালে আসছে। জাভাস্ক্রিপ্ট 1995 সালে আসছে বা হচ্ছে এটা পাবলিশড হয়েছে। কিন্তু এই জেএস যখন 1995 সালে পাবলিশড হয়েছে তখন এই জেএসটা এরকম ছিল না। ওরা হচ্ছে পাঁচের উপরে চন্দ্রবিন্দু চিনেন আপনারা? চন্দ্রবিন্দু চিনেন? চন্দ্রবিন্দু কি করে বলেন তো? চন্দ্রবিন্দু কি একা একা চলতে পারে? পারে? এটা হচ্ছে ওকে যদি প্রকাশ করতে হয় তাহলে কারোর উপর বহন করতে হবে। ও নির্দিষ্ট যদি শুধু চন্দ্রবিন্দু থাকে তাহলে কিন্তু কোনো অর্থ প্রকাশ পায়। ঠিক জাভাস্ক্রিপ্টটা যখন প্রথম অবস্থায় ছিল, এখন জাভাস্ক্রিপ্টের 12তম এডিশন চলে। কততম? জাভাস্ক্রিপ্টের 12তম এডিশন চলে। নিচে আসেন দেখতে পাবেন। আচ্ছা, এই যে 12 এক্সটার্নাল লিংকস। তো এই 12তম এডিশনের মধ্যে ওরা এখন ফুললি চাইলে একাত্মগতভাবে বা পুরো ওয়েবসাইটে শুধু জেএস দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেট করে ব্যাকএন্ডে কাজ করা সম্ভব। আর এই ফুললি এই জেএসটা এখন যে পজিশনে আছে এটা আসার জন্য একমা স্ক্রিপ্টের জন্য এটা পারছে। এখন প্রশ্ন হচ্ছে একমা স্ক্রিপ্ট এটা কি বা এটা কারা? আচ্ছা, যদি আমি শুরুর দিকেই দেখি, দেখেন জেএস যেখানে ছিল এখানে বলতেছে, দেখেন জেএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্য কনফার্ম দ্য একমা স্ক্রিপ্ট স্পেসিফিকেশন। আচ্ছা, ইসিএমএ এটার মানে হচ্ছে ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে 1997 সালে সংযুক্ত হয়েছে। জাভাস্ক্রিপ্ট আসছে 1995 সালে, এটা জাভাস্ক্রিপ্টের সাথে সংযুক্ত হয়েছে 1997 সালে, 2 বছর পরে। তো এরা যখন 6th এডিশন আসছে জাভাস্ক্রিপ্টের, যখন 2016 সালে 6th এডিশন আসছে, দেখেন এখানে সেখানে তো নাই, তো আমি বলি সমস্যা নেই। যখন 6th এডিশন আসছে জাভাস্ক্রিপ্টের, তখন জাভাস্ক্রিপ্টের ফুল একটা পরিবর্তন আসে। জাভাস্ক্রিপ্টের মধ্যে ফুল একটা পরিবর্তন আসে। কি পরিবর্তন? এরা ফুললি ব্যাকএন্ড নিয়ে কাজ করে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু ECMAScript মধ্যে যাই, এই যে ECMAScript এটার মধ্যে একটু আমি যাই, ওদের উইকিপিডিয়াটা দেখে আসি। আচ্ছা, এখানে দেখেন একমার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইএস। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ইএস কি, তাহলে বলবেন একমা স্ক্রিপ্ট। এটা হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যারা জাভাস্ক্রিপ্টের সাথে সংযুক্ত হয়ে কাজ করে। আচ্ছা, আর হচ্ছে একমা যদি ফুল মিনিং ঠিক আছে কিনা দেখতে চান, আমি লিখতে পারি একমা স্ট্যান্ডস ফর, এটা লিখে এই যে দেখেন আসছে
ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে একমার ফুল মিনিং। আচ্ছা, এখন এই জাভাস্ক্রিপ্টটা কে বানাচ্ছে তাকে একটু দেখা দরকার না? এই হচ্ছে ব্রেন্ডন ইক, ইক বা ইক আপনারা যাই বলেন, এটা একটা বললেই হলো আর কি। তো এটার ইংরেজি উচ্চারণের সময় অনেক রকম হয়, এক এক দেশে দেখবেন অনেকে বলে ইক, অনেকে বলতেছে ইচ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না, যার নাম হয় ওর নাম হচ্ছে ব্রেন্ডন ইক, ঠিক আছে। ও হচ্ছে একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার, ঠিক আছে, আমেরিকান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে হচ্ছে এই জেএসটাকে ফাউন্ডার করছে 1995 সালে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখেন, জাভাস্ক্রিপ্টের পজিশনটা এখন কিরকম, জাভাস্ক্রিপ্টের পজিশনটা ওয়ার্ল্ড ওয়াইড কিরকম আছে, আপনি লেখেন যে ওয়ার্ল্ড মোস্ট, আচ্ছা এটা মোস্ট লেখার দরকার নেই, টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2021 দেন, মানে একবার এই বছরেরটা দেখি আমরা। এখান থেকে আপনি একটু ওপেন করেন, যে কোনো একটা সাইট ওপেন করেন, ম্যাক্সিমাম সাইট বলবে যে জাভাস্ক্রিপ্ট টপ। এখানে আসেন একটু নিচে, এ বলতেছে পাইথন, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এরা বলতেছে 2-এ। কিন্তু এখানে অনেক সাইট দেখবেন, পুরো ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন, অনেক ওয়েবসাইট, ম্যাক্সিমাম সাইট আপনি 10টা দেখলে 9টাই বলবে যে জাভাস্ক্রিপ্ট এখন ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি শুধু জাভাস্ক্রিপ্ট শেখে তাহলে কি তার প্রোগ্রামিং এর জন্য আরো কিছু লাগবে নাকি এটা নাও? এটার প্রশ্ন হচ্ছে জাভাস্ক্রিপ্টের হচ্ছে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। এই আপনারা জানেন ফেসবুক কি দিয়ে করা? জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের কোন ফ্রেমওয়ার্ক? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের react.js দিয়ে করা, রিঅ্যাক্ট, ঠিক আছে। আর এখন তো আরো হাই লেভেল করে ফেলছে, মানে ফেসবুকের তার একজন দুজন না, শত শত ডেভেলপার আছে। এখন আপনি আগে কি করা যেত, মনে করেন এখানে একটা লেখা আছে না, এই লেখাটা চাইলে আমি জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করে দিতে পারি, এখানে যে লেখাটা আছে লেখাটা আমি জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করে দিই। কিন্তু ফেসবুকে এখন এত প্রাইভেসি, আপনি যখন ঢুকবেন তখনই আপনাকে অ্যালার্ট দিবে। আচ্ছা এটা একটু পরে দেখাবো, সমস্যা নেই, একটু পরে দেখাবো। আচ্ছা এখন মনে করেন, হ্যাঁ কোডিং করতে হবে, হ্যাঁ আমি চাইলে গুগল লেখাটা চেঞ্জ করে দিতে পারি কোডিং করে। আচ্ছা একটু পরে দেখাবো, সমস্যা নেই। এই আপনারা কি করতেছেন, সাব্বির কি করতেছেন? আচ্ছা ঠিক আছে, আগে ক্লাসে শেষ করেন। আচ্ছা এখন মনে করেন কেউ জাভাস্ক্রিপ্ট শিখলো, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে সে কি তৈরি করতে পারবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, শিখে কি করবো, এটা দিয়ে কি করা যায়। সো আমরা লিখি, ধরেন হোয়াট ক্যান বিল্ডিং আসিং জেএস, এটা লিখলেই হবে। তো এখান থেকে আপনি এটা ওপেন করেন, আমি এখান থেকে একটু নিচে আসতেছি। ফার্স্ট অফ অল বলতেছে যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট শেখেন তাহলে করতে পারবেন কি, অ্যাডিং ইন্টারঅ্যাকটিভ বিহেভিয়ার অফ ওয়েব পেজ। যেমন ধরেন এই জাভাস্ক্রিপ্ট, এই যে এখানে দেখেন, এই যে দেখছেন এখানে ক্লিক করতেছি, এখানে একটা ফর্ম বের হবে, দেখছেন, এটা জেএস দিয়ে করা, এটা জেএস দিয়ে করা যায়। এটা করলেন, তারপর মনে করেন এই যে একটা মেনু আছে না, এই যে মেনুটা ধরেন দেখেন পাশে সরে যাচ্ছে, দেখা যায়। আপনি কিন্তু এতটুকু কিন্তু সিএসসি দিয়ে করা যায়, ন্যাপবারটা করলেন, দেন এই লিস্টটা করলেন, কিন্তু এই লিস্টটা দেখেন ধরতেছি লেফটে সরে যাচ্ছে, এই কাজটা জেএস দিয়ে করা। তো এরকম অনেক কাজ আছে, মানে সাইটকে আরো আকর্ষণীয় করার জন্য, হ্যাঁ আরো সুন্দর একটা ফিচার দেওয়ার জন্য আমরা জেএস ইউজ করতে পারি। তো এখানে ফার্স্ট অফ অল বলতেছে অ্যাডিং ইন্টারঅ্যাকটিভ বিহেভিয়ার অফ ওয়েব পেজ, আপনি ওয়েব পেজের বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতে পারেন। একটা ওয়েব পেজের বিহেভিয়ার আমি চাইলে অনেক ধরনের এখানে আকর্ষণীয় স্টাইল দিতে পারি ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা এরপরে চলেন দেখি আর কি করা যায়। এখান থেকে এসে আমি আরেকটু নিচে আসি, এখানে বলতেছে ক্রিয়েটিং ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপস। যদি কেউ মোবাইলের অ্যাপস বোঝেন তো, যেমন বিকাশ একটা অ্যাপস, তারপর সহজ.com, তারপর অনেক ধরনের গেম আছে, যেই অ্যাপসগুলো আমরা মোবাইলে ইউজ করে থাকি প্লে স্টোরের মাধ্যমে, এগুলো জেএস দিয়ে করা হয়, এগুলো জেএস দিয়ে করা হয়। জাভাস্ক্রিপ্ট যদি ইউজ করে আমি মোবাইল অ্যাপ বানাতে পারি, ওয়েব অ্যাপ বানাতে পারি, তারপর ডেস্কটপ অ্যাপ্লিকেশন করতে পারি, আইওএস অ্যাপ্লিকেশন করতে পারি, ম্যাক অ্যাপ্লিকেশন করতে পারি জেএস ইউজ করে, ঠিক আছে। আচ্ছা চলেন দেখি এরপরে কি আছে।
এরপর এখান থেকে আমি আবার একটু নিচে আসতেছি, এখানে বলতেছে বিল্ডিং ওয়েব সার্ভার অ্যান্ড ডেভেলপিং সার্ভার অ্যাপ্লিকেশন। চাইলে আপনি সার্ভার বেস অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারেন কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট বা জেএস দিয়ে। আর সর্বশেষ দেখেন একটা আছে গেম ডেভেলপমেন্ট। কেউ যদি গেমস বানাতে চায় বা হচ্ছে কোনো মনে করেন গেমস তো বোঝেন, গেমস তো গেমস, যদি কেউ কোনো গেম বানাতে চায় তাহলে তাকে জাভাস্ক্রিপ্ট খুব ভালো জানতে হবে। সে চাইলে জাভাস্ক্রিপ্ট শিখে একটা গেমস তৈরি করতে পারে বা গেমস বানাতে পারে। আপনারা জানেন কিনা কিছুদিন আগে একটা নিউজ দেখছেন সালমান শাহ একটা গেমস বানানো হইতেছে, দেখছেন? কেন ব্যান করুক যাই করুক, কিন্তু ওই ছেলেটা করছে কি, ছেলেটার বয়স জানেন কত? যে করছিল ওর বয়স কত? 15-16 বছরের ছেলে, সে জাভাস্ক্রিপ্ট দিয়ে সালমান শাহকে নিয়ে গেম বানাইতেছে। যেই গেমসে হিরো থাকবে সালমান শাহ, বুঝছেন? তো সাধারণ চিন্তা যে এই যে ছোট ছোট বয়সগুলো, এই বয়সে তারা কতটা আগে গেছে, ঠিক আছে? আরো দেখলাম যে গুগলে কিছুদিন আগে চাকরি হয়েছে একজনের, বয়স কত ছেলেটার? 12 বছর। তো এরকম অনেক ট্যালেন্টেড এগুলো থাকবে, এগুলো পৃথিবীর বুকে কিছু কিছু ট্যালেন্ট এরকম আছে জন্মগত, দেখবেন হয়তো বা আল্লাহ তাআলা গড গিফটেড কিছু মানুষ এরকম রাখে, ঠিক আছে? তাই বলে এরকম না যে ওটা মানে ওর পক্ষেই সম্ভব, আমার পক্ষে সম্ভব না, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে ও কিন্তু জন্মের পর থেকে এটা মানে শিখে বের হয়নি, ওটা আস্তে আস্তে শিখছে বা অনেক প্রচেষ্টা করছে, চেষ্টা চালাইছে। আচ্ছা, তো যদি গেম কেউ বানাতে চান তাহলে জাভাস্ক্রিপ্ট শিখবেন, ঠিক আছে? এরপরে মনে করেন আমরা জাভাস্ক্রিপ্টের কিছু সিএমএস দেখি বা হচ্ছে ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লিস্ট। দেখেন ফার্স্ট ওভার বলতেছে অ্যাঙ্গুলার.জেএস, এটা হচ্ছে ভিউ.জেএস, তারপর হচ্ছে যে কোয়েরি, এটা আগেই বলেছিলাম প্রথম ক্লাসে যে কোয়েরি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ঠিক আছে? এরপর হচ্ছে মেটোরর, এক্সপ্রেস, তারপর হচ্ছে স্টিভ, বুটস্ট্র্যাপও কিন্তু জেএস কে নিয়ে কাজ করে। বুটস্ট্র্যাপ জেএস ছাড়া কাজ করে না, সো জেএস লাগবে বুটস্ট্র্যাপ করার জন্য। নেক্সট.জেএস, রুবি নাম শুনছেন? রুবি নাম শুনছেন কেউ? রুবি নাম শোনার নেই? আছে, হ্যাঁ। কোন দেশের জন্য? হ্যাঁ, রুবি আমার খালার নাম। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে এনিও, তারপর হচ্ছে ওকান্ডা, এসপ্রাই, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে? তো এত ফ্রেমওয়ার্ক আমাদের শেখার প্রয়োজন নাই। যদি কেউ জাভাস্ক্রিপ্টের উপরে স্পেশালিস্ট বা হচ্ছে অনেক অনেক বড় ধরনের কিছু হইতে চান তাহলে বলবো জাভাস্ক্রিপ্টের দুইটা শিখলে হয়, রিঅ্যাক্ট আর হচ্ছে কি বলে এই যে অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট.জেএস আর হচ্ছে অ্যাঙ্গুলার.জেএস, এই দুটো শিখলে মোটামুটি অনেক কিছু করা যায়, অনেক কিছু, চাইলে অনেক কিছু করা পসিবল, ঠিক আছে? তো জেএসটা বুঝতে পারছেন আসলে জেএসটা কি, কিভাবে কাজ করে, মানে কি করা যায় জেএস দিয়ে, বা জেএস এর ফ্রেমওয়ার্ক কি আছে, হ্যাঁ এগুলো বুঝছেন তো? আচ্ছা, এখন বলেন যে জেএস শিখতে কতদিন লাগবে বলেন? হ্যাঁ, এই যতটুকু বললাম এতটুকু কিছু বুঝেন নাই? আচ্ছা যাক, তাহলে ভিডিও আছে, ভিডিও দেখে বাকিটা জানতে হবে। আচ্ছা, সো যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জন্য শুধু জেএস শেখার জন্য 1-1.5 বছর হলেই হয়, ঠিক আছে? 1-1.5 বছর হলেই শেখা সম্ভব। আর যতই শেখেন মেন হচ্ছে কি প্র্যাকটিসের উপরে কিছু নাই। আপনি যতই, আমি বলবো আপনারা যতই শেখেন, তো এটা প্র্যাকটিস নেই, সো কোনো কাজ হবে না এটা দিয়ে, ঠিক আছে? আপনি যতটুকু শিখবেন এর পারদর্শিতে আরও কিছু অনেক কিছু নিজে ফাইন্ড আউট করতে হয়। কারণ হচ্ছে সাধারণ, যেহেতু জাভাস্ক্রিপ্টের ডিফল্ট হচ্ছে মজিলার একটা অন করলাম, এখানে অন করে আপনারা যদি এখানে সার্চ করেন, মনে করেন developer.mozilla.org, এই সাইটের মধ্যে সাধারণত আপনারা যে জাভাস্ক্রিপ্টের ডিটেলসটা পেয়ে যাবেন। আমরা যদি W3 স্কুল শিখতে চাই কোন সাইটে যাই? মনে কর সরি W3 স্কুলস না, আমরা যদি HTML শিখতে চাই কোথায় যাই? W3 স্কুলস। যদি কেউ বুটস্ট্র্যাপ শিখতে চাই কোথায় যাই? getbootstrap.com। যদি কেউ PHP শিখতে চায় তাহলে php.net। তো এরকম সাইটের ক্ষেত্রে ঠিক আমি যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চাই তাহলে developer.mozilla.org।
এই সাইটের মধ্যে আপনার বিস্তারিত জাভাস্ক্রিপ্টের ডিটেলস আছে। দেখেন এখানে জাভাস্ক্রিপ্টের বেসিক থেকে শুরু করে আপনি এখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে যেই জাভাস্ক্রিপ্টের পুরো লিস্টটা আছে, দেখেন জাভাস্ক্রিপ্ট যে কাজগুলো, এই যে বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো লিস্ট সাধারণত এগুলো, সো এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, আপনার মনে হয় কি একজন জাভাস্ক্রিপ্ট যে জাভাস্ক্রিপ্ট জানে এগুলো সে সব করে গেছে, সব জানে? এটা কি পসিবল? না। এখানে বিষয়টা হচ্ছে কি, যেটা না জানলেই নয়, যেটা আমাদের প্রত্যেকটা হয়, যেমন HTML এর মধ্যে ট্যাগ কয়টা আছে? HTML এর ট্যাগ কতগুলো? আমি বলেছিলাম 150 প্লাস, 150 প্লাস। সো আমরা কি এতগুলো ট্যাগ সব দেখেছি? কটা দেখেছি? হয়তো বা 30-40টা বা 50টা হবে। তো 50টা ট্যাগের মধ্যে আমি চাইলে এগুলো আমার অ্যাজ ইউজুয়াল প্রতিদিন ব্যবহার হয় বা প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি, যেটা আমাদের সাইট করার জন্য প্রয়োজনীয়। আর এরকম অনেক ট্যাগ আছে যেগুলো আমাদের সাধারণত প্রয়োজন হয় না বা আমরা ইউজ করি না, দরকার হয় না, ঠিক আছে? সো এখান থেকেও আশা করি যে আপনারা, যেহেতু আমাদের একটা ক্লাস, আমরা জানি আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস কয়টা? একটা। সো আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট কিভাবে শিখবেন, কিভাবে শিখলে কি হবে, এগুলো ডিটেলস বলতেছি। হয়তোবা দুই একটা ভ্যারিয়েবলের কাজ আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই, কিন্তু এর আগে জাভাস্ক্রিপ্টটা কিভাবে শিখবেন, যদি কেউ শেখার আগ্রহ থাকে কিভাবে শিখবেন এগুলো বলে দিচ্ছি। যদি সম্ভব হয় বা যদি লেগে থাকেন, ধৈর্য থাকে, তাহলে বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে শিখতে পারবেন। তো এখানে আপনি রেগুলার ডিটেলস পাবেন, এখানে এগুলোর ডিটেলস আছে। যেমন ধরেন আপনাদের একটা মজার জিনিস দেখাই, দেখেন আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এখানে একটা অ্যালার্ট সৃষ্টি করব। এই অ্যালার্টের জন্য একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে, HTML CSS লিখি, তাহলে আমরা সাবলাইম বা হচ্ছে VS কোড এগুলো ইউজ করে থাকি। আর আপনারা অবশ্যই যদি জাভাস্ক্রিপ্ট করতে চান, তার জন্য অবশ্যই ডিফল্ট ব্রাউজার আপনারা JS রাখবেন, JS না VS রাখবেন, VS কোড। কারণ হচ্ছে অনেক ভ্যারিয়েবল আছে যেগুলো হচ্ছে সাবলাইমে সাপোর্টেড না, সাপোর্ট করবে না, এই জন্য আপনাদের VS কোড লাগবে। এই জন্য জাভাস্ক্রিপ্ট যখন করবেন তখন অবশ্যই VS কোডে কাজ করবেন। কিছু কিছু কাজ, ম্যাক্সিমাম কাজ, কিছু কিছু কাজ আছে যেগুলো সাবলাইম থেকে আপনাকে আউটপুট দিবে না, সাপোর্ট করবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করেন আমি যদি জাভাস্ক্রিপ্ট করতে চাই, তাহলে এইটা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। এখন ইন্সপেক্টে আসার পর সাধারণত এখানে কিসের কোড থাকে? ইন্সপেক্টরের মধ্যে সাধারণত কি কোড থাকে? HTML, CSS, বুটস্ট্র্যাপ, এই রিলেটেড কোডগুলো এখানে থাকে, যেগুলো চাইলে আমরা দেখতে পারি। কিন্তু জাভাস্ক্রিপ্ট যখন কোড করবেন, এটা এখানে আসে না, এটা সেই কনসোলের মধ্যে। জাভাস্ক্রিপ্টের কোড কনসোলে রান করতে হয়, কনসোল বা হচ্ছে view.js এর মধ্যেও একটা সফটওয়্যার আছে যেটাকে ডাউনলোড করে VS কোড করা যায়। আর যদি আপনি VS কোড বা হচ্ছে সাবলাইমের মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চান, তাহলে অবশ্যই আমাকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে JS করতে হবে। কেননা না, অবশ্যই JS যদি আমি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কোন ট্যাগ ইউজ করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া আমার হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান হবে না। মনে করেন আমি এখানে একটা অ্যালার্ট দিব, দেখেন সংক্ষেপে আপনাদেরকে একটা অ্যালার্ট দিয়ে দেখাই। মনে করেন আমি লিখলাম অ্যালার্ট, আমি এখানে লিখলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভা SCRIPT স্ক্রিপ্ট, ঠিক আছে? এটা লিখে আমি কি করলাম, দেখেন আমাকে একটা অ্যালার্ট দিছে, দেখছেন? এখানে এখন প্রশ্ন হচ্ছে, আমি যে কোডিংটা এখানে ইউজ করলাম এটা কি বলেন? এখানে আমি যে কোডটা অ্যাপ্লাই করছি এটা কি? আরে কি আরে, সংক্ষেপে বলেন, এটা তো একটা জাভাস্ক্রিপ্ট, তাই না? এটা জাভাস্ক্রিপ্ট। কিন্তু আমি এই জাভাস্ক্রিপ্টে একটা কোড রান করছি যে হ্যালো ওয়ার্ল্ড, একটা অ্যালার্ট দেওয়ার জন্য একটা জাভাস্ক্রিপ্ট সেট করছে, যেটা ডিফল্ট আমাকে এখানে দেখাচ্ছে। আপনারা অনেক ওয়েবসাইট এরকম দেখছেন কখনো, যে ওয়েবসাইটে ঢুকছেন, ঢোকার পরে আপনাকে উপরে একটা পপআপ মেনু দেয়, দেখুন কখনো কোন ওয়েবসাইটে? বা আপনি যদি রিলোড দিতে চান, আচ্ছা ফেসবুকই আছে, ফেসবুকের সেটিংসে যে আপনি রিলোড দিয়েন তো, বা হচ্ছে সিকিউরিটি সেটিংসে যে আপনি রিলোড দিয়েন, রিলোড আপনাকে বলবে কি যে আপনি কি রিলোড চাচ্ছেন নাকি ক্যান্সেল, এরকম একটা অ্যালার্ট দিবে। আবার সেটিংসে যাওয়ার পরে আপনি লগ আউট দিয়েন ফেসবুক, আপনাকে বলবে আপনি কি আসলেই লগ আউট দিতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, আপনাকে উপরে একটা পপআপ দিবে, ঠিক আছে? হ্যাঁ,
সেটা ভূগোল আচ্ছা দিতে পারে। তো এরকম অনেক অ্যালার্ট চাইলে এরকম ওয়েবসাইটে অ্যাড করা যায়, যে আমি চাইলে যদি না অ্যালার্ট দিতে চাই তাহলে আমি অ্যালার্টগুলো সেট করব। চলুন একটা কনফার্ম দেখি। মনে করেন আমি এটা ওকে দিই, ওকে দিলে দেখবেন এখানে লেখা আসবে যে আনডিফাইন্ড। এখন আমি এখানে একটা কনফার্ম দিই, মনে করেন কনফার্ম দিলাম, কনফার্ম, দেন আমি এখানে দুইটা ইনভার্টেড কমার মধ্যে লিখলাম যে আর ইউ শিওর, সরি আমি এখানে লিখলাম আর ইউ শিওর, ঠিক আছে। দেন এখানে আমি একটা কোশ্চেন মার্ক সেট করে দিলাম। এর মাঝখানে আমি লিখলাম মনে করেন থ্যাংক ইউ। যদি আমি ওকে বলি তাহলে আমাকে থ্যাংক ইউ জানাবে। কিবোর্ড দিয়ে টাইপ করা যে কত জ্বালা, মানে ল্যাপটপের কিবোর্ড দিয়ে। থ্যাংক ইউ, ঠিক আছে। এরপরে মনে করেন এখানে একটা আমি কলন দিয়ে আবার বলে দিলাম, যদি নো দেয় তাহলে বলবে সরি। এখানে জাস্ট আমি এটাকে ক্লোজ করে এন্টার প্রেস করলাম। এখন আমাকে বলতেছি কি দেখেন, যে আমি ওকে একটা অ্যালার্ট দিয়েছি আর ইউ শিওর। যদি আমি ওকে দেই, দেখেন যদি আমি ওকে দিই তাহলে দেখবেন এটার নিচে থ্যাংক ইউ আমাকে প্রিন্ট করবে। যদি আমি ওকে দিই, দেখেন এখান থেকে জাস্ট ওকে দিলাম, আমাকে কি প্রিন্ট করছে। যদি আমি ক্যান্সেল দিতাম তাহলে কি আসতো বলেন, তাহলে কি আসতো, তাহলে আসতো সরি। যেমন ধরেন আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাই, কন্ট্রোল সি কপি করলাম, এখানে এনে এটাকে কন্ট্রোল ভি, সরি এটা কপি হয়েছে, ক্যান্সেল দিলাম, মনে করেন ক্যান্সেল, আমাকে বলতেছে কি সরি। বিষয়টা বুঝতেছেন যে আসলে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে? হয়তো বা তেমন একটা বুঝবেন না, একটা ক্লাস তো, যদি ডিটেলস বুঝাইতাম তাহলে হয়তো বুঝতাম। আচ্ছা মনে করেন আরেকটা জিনিস দেখাই, আমি ফেসবুকে গেলাম, facebook.com, ধরেন এখানে একটা লেখা আছে না, এখানে একটা কি লেখা আছে তো নাকি, যে ফেসবুক হেল্পস ইউ কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ দ্য পিপল ইন ইউর লাইফ, যে আপনার জীবনে সাহায্য করবে মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য, অ্যান্ড হচ্ছে আপনার বিষয়গুলো মানুষের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে। তো মনে করেন আমি এটাকে ইন্সপেক্ট করি, রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট। এখান থেকে আমি যদি চাই এই লেখাটার কালার আমি চেঞ্জ করে দিই, এই যে দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু আগে, দেখছেন। এখন যদি আপনি ফেসবুকে যদি কনসোল করতে চান, আপনাকে অ্যালার্ট দেয় যে এখানে একটা লেখা আসছে, লেখাটার মানে বুঝতেছেন আপনারা, দেখেন এখানে একটা লেখা আসছে, দিস ইজ এ ব্রাউজার ফিচার ইন্টেন্ডেড অফ ফর ডেভেলপারস। বলতেছে এই কনসোল নামের যে সাইটটা আছে এটা শুধু ডেভেলপারদের জন্য। If someone told you to copy and paste someone else to enable Facebook feature or hack someone account, যদি আপনাকে কেউ বলে থাকে যে আপনি কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেন বা আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে দেন, তাহলে কি হবে, ইট ইজ এ স্ক্যাম এন্ড উইল গিভিং দেম অ্যাক্সেস টু ইওর ফেসবুক অ্যাকাউন্ট। এটা হচ্ছে খুব একটা কেলেঙ্কারিমূলক কাজ, সো আপনি এটা করেন না, বুঝছেন। ও আপনাকে বলতেছে যে এটা একটা ডেভেলপার সাইট, এখান থেকে ফেসবুক হ্যাক ট্যাগ এগুলো হয়, সো আপনি এগুলো করেন না, এগুলো হচ্ছে একটা মনে করেন এটা আইন খিলাফি বা একটা সরকার বিরোধী একটা কাজ, এটা হচ্ছে দেশ বিরোধী একটা কাজ, আপনি এই কাজটা করেন না, সো আপনি এটা থেকে ফিরে আসেন, ঠিক আছে। আগে অনেক ফেসবুক হ্যাক হইতো, এখন অবশ্যই একটু কম হয়, কারণ হচ্ছে ফেসবুক অনেক অ্যালার্ট দিত তো। আগে খুব ইজি ছিল ফেসবুক হ্যাক করা, এখন অনেকটা সহজ, মানে এখন অনেকটা কঠিন হয়ে গেছে। আচ্ছা সো দেখেন এখানে যে যখন আমি কনসোলের মধ্যে আসলাম ফেসবুকে, তো আমাকে বলতেছে স্টপ, আপনি থামেন, এটা করেন না। তো আমি এখানে ফেসবুক হ্যাক করবো না, আমি মনে করেন অন্য একটু কাজ করবো। মনে করেন এখানে যে লেখাটা আছে, লেখাটাকে আমি চেঞ্জ করে দেবো। এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি এটাকে ধরেন, আমি আগে দেখি এখানে কি করছে, HTML এ কি করছে দেখি। বলতেছে এখানে একটা h2 আছে, একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে এই লেখাটা আছে। সো আমি এই ক্লাসটাকে একটু ধরি, আমি এই ক্লাসটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমি লিখলাম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, দেন আমি এখানে দুটো পাঁচ ব্র্যাকেট দিলাম, এর মাঝখানে দুটো ক্লন, তার মাঝখানে ওই যে ক্লাস। এখন ক্লাসকে যদি আমি CSS দিয়ে যদি ক্লাসকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, কি ইউজ করি আমরা HTML এর মধ্যে যদি কোনো ক্লাস নেই, সেটা CSS এ কল করার জন্য কি ইউজ করি, ডট। তো এখানে আমরা একটা ডট নেব, ডট নিয়ে ওই ক্লাসটাকে পেস্ট করব। তো আমার কি হয়েছে, ওই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, কল করলাম,
এটাকে কল করার পরে ফার্স্ট অফ অল আমি মনে করেন এখানে বললাম যে স্টাইল ডট কালার, দেন হচ্ছে আমি এটাকে একটা কালার পাবলিশ করি, মনে করেন একটা কালার দিলাম, কালারের নাম বললাম রেড। বুম, চেঞ্জ হচ্ছে দেখেন তো এখানে এই লেখাটার কালারটা কি চেঞ্জ হয়েছে? তো জাভাস্ক্রিপ্ট দিয়ে সবকিছু কন্ট্রোল করা যায় যদি আপনি জানেন, বা আপনি যদি চান এটার মনে করেন আপনি কি করবেন, ফন্ট চেঞ্জ করে দিবেন, বা এখানে যে লেখাটা আছে লেখাটাই চেঞ্জ করে দিবেন, বা মনে করেন এখানে যে লেখাটা আছে লেখাটা আমি এটা উঠে অন্য একটা লেখা এখানে বসাবো, বা মনে করেন এটা একটা আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এটা একটা কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড। সো আমি এটা একটু কপি করে নিই, এটাকে জাস্ট আমি একটা কপি করে দিলাম, কন্ট্রোল সি কপি। বলেন কি ডটের পরে আন্ডারস্কোর, যেটা এই যে এইটা এই ক্লাসের মধ্যে এই যে ডট কেন দিয়েছে, ডট তো দিয়েছে এই যে ক্লাসকে কল করার জন্য। হ্যাঁ, আমরা কোনো ক্লাসকে যদি আমরা কল করতে চাই তার জন্য ডট ইউজ করব, যদি কোনো আইডি কল করতে চাই তার জন্য হ্যাশ। আচ্ছা মনে করেন এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, অবশ্যই চলে যাবে। আমি কি কোডিং এ করতেছি বলেন, যখন কোডিং এ করবেন কোড এডিটরের মধ্যে করবেন তখন আর চেঞ্জ হবে না। জাস্ট শিখাইলাম কিভাবে করবেন, এটা তো পরে, আগে তো শেখেন তারপর তো পার্মানেন্ট কাজ করবেন। কোডিং পেজে যে কাজ করতে হবে, কোডিং পেজে যখন কাজ করব তখন আমরা পারবো না, আমি তো আপনাদেরকে দেখাচ্ছি পার্মানেন্ট করার জন্য, যেটা দেখাচ্ছি না দেখাচ্ছি যে কোডিং এর মধ্যে বেস করে এই আপনি এই যদি কোন HTML এর মধ্যে কোডিং এর মধ্যে এসে যদি এই যে এখানে এলিমেন্টস এর মধ্যে এসে কোড করেন, এরপরে কি করলেন, কোড করার পরে রিলোড দিলেন, এটা থাকে না, এটা কেন করি বলেন তো? মনে করেন এলিমেন্টের মধ্যে এসে আমি HTML কিছু চেঞ্জ করব, চেঞ্জ করলাম, করার পরে এখন আমি যদি রিলোড দিই জানি এটা চলে যাবে, তো এখানে কেন করলাম, দেখার জন্য। এটা হচ্ছে লাইভ সার্ভার, লাইভ কাজ করার জন্য। আমি এখানে এলিমেন্টে কাজ করতেছি, কি চেঞ্জ হয়েছে, দেন এটাকে জাস্ট কপি করে সাইডে বসা দেব, শেষ। আগে আমি এখানে দেখছি যে এই কোডটা ইউজ করার জন্য আমার কি পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তন হইলো ভালো কথা, ঠিক আছে। আমি এখানে কিছু আরো কিছু CSS অ্যাড করলাম, যে CSS মনে করেন আমি সাবলাইমে যখন আসলাম তখন আমি মনে করেন আমার দরকার 200, আমি কি করলাম একবার 50 দিলাম, আবার এখানে আসলাম, আবার দেখলাম ঠিক আছে কিনা, আবার 60 দিলাম, দেখলাম ঠিক আছে কিনা, না এলিমেন্টে আসলাম, আমি প্যাডিং বাড়াইলাম 200 করলাম, দেখুন ঠিক আছে, 200 নিয়ে ওখানে কপি করে পেস্ট করে দিলাম। এটা বোঝানোর জন্য আগে এটা দেখাচ্ছি। সো আমি চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, বা চাইলে আমি এটার লেখাগুলো চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। সো এগুলো অনেক কাজ, ঠিক আছে। এর আগে আজকে আমরা মূলত যেটা কাজ করব, আমরা ভ্যারিয়েবল দেখব। কি দেখব? ভ্যারিয়েবল। জাভাস্ক্রিপ্টের মধ্যে ভ্যারিয়েবল কি, আমরা সাবলাইমে আসি একটু। আসার পরে আমরা আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, মনে করেন এখানে আমি লিখলাম যে কি সাবলাইমে দেখাইতেছে ভ্যারিয়েবল, 13 নাম্বার ক্লাস আজকে নাকি, 13 নাম্বার আমাদের ক্লাস। তো CLASS ক্লাস, এই ক্লাসের মধ্যে গেলাম, যে হয়তো আমি এখানে লিখতে পারি যে আজকের ক্লাস হচ্ছে আমাদের JS, এটা নিয়ে আমি বললাম যে js.html, js.html, এটা আমি অন করলাম। এখানে আবার এটা রিলোড করি, সো এখানে কি করলাম, একটা HTML ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার পরে আমি সাবলাইমে আসার পর সাধারণত কি করতে হয়, আমার ফোল্ডারটাকে ওপেন করতে হয়। এখান থেকে ওপেন ফোল্ডার, ঠিক আছে, ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে আমি এটা কোথায় সেভ করছি, ডেস্কটপ, এখান থেকে 13 ক্লাস, জাস্ট এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এখানে কি আছে, js.html নাকি। তো ফার্স্ট অফ অল মনে করেন এখানে আমি একটা HTML এর কি নিলাম, একটা টেমপ্লেট নিলাম, HTML এর 5 এর একটা টেমপ্লেট, ঠিক আছে। এই টেমপ্লেট নেওয়ার পরে আমি বলেছি আমরা যদি জেএস করতে চাই কোন ট্যাগের মধ্যে করব, কোন ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে করব। সো আমরা এই বডির মধ্যে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব, SCRIPT, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগ।
এই ট্যাগের মধ্যে এসে আমরা একটা ভ্যারিয়েবল করব। এখন প্রশ্ন হচ্ছে ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার কম্পিউটারে হার্ড ডিস্কের মধ্যে একটা অস্থায়ী ডাটার নাম। কি বলেছি? ভ্যারিয়েবল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক বা ডাটাবেসের মধ্যে অস্থায়ী একটা পাত্র বা পাত্রের নাম। বুঝছেন তো? বলেন কি বলছি? বুঝেন নাই? সংজ্ঞা পড়েন না আপনারা কোনো সময়? আমরা পড়ি না যে মনে করেন ভাষা কাকে বলে? বুঝছেন আপনারা? আগে এতটুকু বুঝেন, আগে আমি যতটুকু বলছি এতটুকু আগে বোঝেন যে ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার কম্পিউটারের ডাটা বা হার্ড ডিস্কের মধ্যে কোনো অস্থায়ী পাত্র বা পাত্রের নাম। এতটুকু বুঝছেন? আমার কম্পিউটার অবস্থায় প্রোগ্রামিং করি। আচ্ছা, এটা এখনই বুঝাবো। এখন ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। আচ্ছা, আপনারা বলেন তো, আপনি বাসা থেকে অফিসে যাবেন, অফিসে যাওয়ার সময় মনে করেন আপনার দুপুরে লাঞ্চ নিয়ে আসি না আমরা, মনে করেন আপনাকে ভাত দিল, ডাল দিল, মাছ দিল, এটাকে আপনি হাতে করে নিয়ে আসতে পারবেন? বলেন, পারবেন? পারবো, ভাতটা পারবো, মাছটা পারবো। আমি নিয়ে আসার মানে বাহ্যিক রাস্তার পরিস্থিতি বুঝাতে চাচ্ছি না, আমি যেটা বলতেছি সেটা যেটা সম্ভব কিনা। মনে করেন রাস্তাঘাটে কেউ নাই, এই দুনিয়াতে আমি একা থাকি, আমি আমার বাসা থেকে ভাত আর ডাল আর মাছ নিয়ে আসলাম, যেটা আমি হাতে করে নিয়ে আসবো। কিন্তু ভাত আর মাছটা তো হাতে করে নিয়ে আসা পসিবল, কিন্তু ডালটা করে যাবে না নাকি? কথা বলেন, আপনি বুঝতেছেন না নাকি? এটা তো পরে, আগে হচ্ছে আপনি হাতে করে নিয়ে আসতে পারবেন কিনা সেটা বলেন। পারবেন? আমি যদি ভাত আর ডালটা যদি ভাত আর মাছটা যদিও বা পারি, কিন্তু ডালটা কি হবে, নিচ দিয়ে পড়ে যাবে। তো এই জন্য এই যে আবার অল্টারনেটিভ কেন বুঝতেছেন আপনারা? আমি যেটা বলতেছি সেটা আগে বোঝেন। তো সো আমরা এটা করতে পারি। তো সংক্ষেপে আমরা কি করতে পারি? মনে করেন যদি একটা টিফিন কার্ড ইউজ করি, আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো একটা কন্টেইনার, মনে করেন এখানে একটা এ লিখলাম, বলেন। ভাই একটা এক্সাম্পল, আপনারা সাপোজ একটা এক্সাম্পল মনে করেন যে আমি আর আমার বস দুজন টাইপ দিয়েছি। আচ্ছা, এখন আগে ক্লিয়ার হন। মনে করেন এখানে একটা এ দিলাম, এটা একটা ভ্যারিয়েবল। এটা কি? এ হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখন এ যদি ভ্যারিয়েবল হয়, আমি এর একটা মনে করেন এ সমান 5 লিখলাম, এটা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু। এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা 5 কি? ভ্যারিয়েবলের ভ্যালু। এখন ভ্যারিয়েবল তিন প্রকার, আচ্ছা এটা একটু পরে বলি, আমার মাথা ঘুরে যাবে। সো ফার্স্ট অফ অল আমি এ লিখলাম, এ লেখার পরে আমি এ জানি একটা ভ্যারিয়েবল, আর এর মান দিলাম আমি 5। 5 হচ্ছে একটা ভ্যালু। ঠিক যেটা আমি একটু আগে বুঝাইছি যে আপনার ভাত মাছ ডাল এটা হচ্ছে আপনার ভ্যালু, আর টিফিন কার্ড এটা কি? এটা একটা কন্টেইনার বা এটা একটা ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল মানে হচ্ছে আপনি আপনার ভ্যালুগুলো যেটার মধ্যে রাখতেছেন সেটা কি? আপনার ভ্যালুগুলো যেটার মধ্যে রাখছেন সেটা কি? এতক্ষণ কি বললাম? এটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বুঝি না, আপনারা কি বুঝছেন না নাকি? এইটা হচ্ছে ভ্যারিয়েবল, এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এ সমান হচ্ছে 5 কি? ভ্যালু। সো হচ্ছে আমরা যে খাবারটা নিলাম, খাবারটা হচ্ছে ভ্যালু, আর ওইটা যেটার মধ্যে রাখলাম, যে টিফিন কার্ডের মধ্যে রাখলাম সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এটাকে বোঝেন। একটা ক্লাসে কি জাভাস্ক্রিপ্ট শিখাবো আপনাদের। আচ্ছা, এখন মনে করেন এটাকে ক্লোজ করলাম, আমি আমার কি করলাম, আমার ভ্যালুটাকে আমি 5 দিয়ে ক্লোজ করলাম, ঠিক আছে? ও স্যার 5 চলে গেছে। আমি এই সমস্যা 5 দিয়ে ক্লোজ করলাম, কি রে 5 ওঠে না কেন? 5 এটা ক্লোজ করলাম। এখন আমি এটাকে এই যে এখানে 5 লিখছি, এটাকে আমাকে তো দেখতে হবে নাকি? আমি এখানে কি করলাম, লিখলাম কনসোল ডট লগ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে আমি এ কে প্রিন্ট করব, এটাকে জাস্ট প্রিন্ট করব। এখন আমি এখানে যতবার এ লিখবো, আপনারা ওই যে এটা দেখছেন, আরো ভালোভাবে বুঝবেন। কনসোল আমি প্রিন্ট করতেছি, আমি আমার এই লেখাটাকে ব্রাউজারে এখন শো করব, এই জন্য এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি কনসোল লগ ইউজ করলাম। এখন এটাকে আপনি জাস্ট ওপেন করেন, এটাকে দেন ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজারে যান, এখান থেকে দেখেন কোথাও কি লেখাটা আছে? বলেন কেন নাই? আমি কিছুক্ষণ আগে আপনাদের এই কথাটা বলছি।
কিছুক্ষণ আগে আমি বলেছি জেএস যদি আমরা করি এটা কোথায় দেখে কোথায় এই একটা মাত্র স্টুডেন্ট যে হচ্ছে ক্লাসে মনোযোগ। আরে আপনি জেএস দিয়ে যেটা করেন সেটা কি এখানে আসবে কোনোদিন? এটা কোথায় আসবে? এটা তো ব্যাক এন্ডের কাজ। আপনি জেএস দিয়ে কি ফ্রন্ট এন্ডের কাজ করছেন? কিসের কাজ করতেছেন? তো ব্যাক এন্ডের কাজ কোথায় আসে? জেএস এর কাজ আপনি যদি আউটপুট দেখতে চান কনসোলের মধ্যে আউটপুট দেখতে হবে। এটার আউটপুট আসবে কোথায়? কনসোল। আমি এখান থেকে কি করব? রাইট বাটন প্রেস করে ইন্সপেক্ট, ইন্সপেক্ট থেকে আমি যাব কনসোলে। এই যে কনসোল, দেখেন এখানে কি কোনো আউটপুট আসছে? কেন 5 আসছে বলেন? এটা হ্যাঁ, আমরা কোডিং এর মধ্যে যে ভ্যারিয়েবলের ভ্যালু দিছি সেটা এখানে আসছে নাকি? এতটুকু বুঝছেন তো? আগে যতটুকু শিখাইতেছি এতটুকু শিখান। আমি জানি আপনাদের একটা ক্লাসে তেমন যা দেখাইতেছি এটাই বুঝে, কারণ ভ্যারিয়েবল নিয়ে আমার সাধারণত একটা ক্লাস নেই, শুধু ভ্যারিয়েবল নিয়ে। সো ভ্যারিয়েবল অনেক টাইপ আছে, কোন কিভাবে ভ্যারিয়েবল ইউজ করবেন অনেকভাবে লিখবেন, আসবে না। এখন আমি এই একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এটা আমি বলবো, সমস্যা নেই, যতটুকু সম্ভব আমি ভ্যারিয়েবল আজকে শেষ করে দিব। আচ্ছা, এখন মনে করেন আমি আমার কোডিং এর মধ্যে আসলাম এখানে। এখন আমি যদি এই কনসোল এটা লিখি, দেখেন কনসোল লগ এ কে আমি কপি করলাম, এটাকে কপি করে যদি এটার নিচে আবার লিখি তাহলে কি আসবে বলেন তো? আবার 5 আসবে। এখন কি 5 দুইবার আসবে? হ্যাঁ, আচ্ছা না 10 আসবে না স্যার, আমরা তো এখানে যোগের কাজ করতেছি না। দেখেন এখানে কি আসছে? 5 + 5। আপনি এটাকে যতবার প্রিন্ট করবেন এটা ততবার আপনাকে ভ্যালু দিবে। আমি যদি একবার প্রিন্ট করি একবার দিবে, যদি দুইবার করি দুইবার দিবে, তিনবার করি তাহলে তিনবার দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আমি এখানে আসলাম, এখানে এসে আমি লিখলাম, মনে করেন, আচ্ছা আমি আপনাদেরকে যখন ভ্যারিয়েবলের সংজ্ঞা বলছিলাম তখন কি বলছিলাম? যে ভ্যারিয়েবল এটা পরিবর্তনশীল, ভ্যারিয়েবলের ভ্যালু এটা কি হয়? পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয়। আপনি যখনই দেখবেন, অনেক সময় দেখবেন ভ্যারিয়েবলের ভ্যালু উপরে একটা বা নিচে অন্যটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিভাবে? আপনি এখানে লেখেন a = 10, a = 10 লিখে আপনি এটাকে ক্লোজ করেন। তো আমি জানি এটাও আমার a, এটাও আমার a নাকি? দুটোটা আমার a না? এখন এই দুইটা যদি a হয় আর এটা প্রিন্ট যদি a হয়, মানে এটা আমি একটা কেটে দিই। আচ্ছা, জেএস এর মধ্যে যদি কমেন্ট করতে চান, HTML এ কমেন্ট করে কিভাবে? HTML কমেন্ট কাকে বলে? আচ্ছা সেটা বাদ, আগে বলেন HTML কমেন্ট কাকে বলে, সংজ্ঞাটা বলেন শুনি, তারপর কাজ পরে বলবো। এই সংজ্ঞা বলিনি আমি আপনাদের? আপনারা HTML কমেন্ট হচ্ছে একজন ডেভেলপার অন্য একজন ডেভেলপারকে কোনো বার্তা বা মেসেজ যদি দিতে চায় তার জন্য HTML কমেন্ট ইউজ করে। একজন ডেভেলপার অন্য একজন ডেভেলপারকে যদি কোনো মেসেজ দিতে চায় তার জন্য কি ইউজ করবে? HTML কমেন্ট। ঠিক সেম ভাবে আমি চাইলে জাভাস্ক্রিপ্টের মধ্যে কমেন্ট করতে পারি, জাস্ট আপনি এর আগে দুটো স্ল্যাশ দিয়ে দেন। জাস্ট আমি যদি PHP তো সেম, PHP তেও আপনি জাস্ট এখানে দুইটা স্ল্যাশ বা চারটা হ্যাশ দিয়ে দিলে কাজ করবে, কিন্তু এখানে করবে কিনা জানি না, এটা সাবলাইন তো করবেন না, PHP তে করতে করতে মনে হয়। আচ্ছা, তো এখানে দুইটা হ্যাশ দিয়ে দিবেন, এটা কি হয়ে যাবে? কমেন্ট হয়ে যাবে। তো আমি জাভাস্ক্রিপ্ট কমেন্ট করলাম। এখন মনে করেন আমার প্রিন্ট কয়টা? প্রিন্ট হচ্ছে একটা। আমরা এখানে ভ্যালু কয়টা? সরি, এখানে ভ্যারিয়েবল কয়টা? ভ্যারিয়েবলও দুইটা। একটা কেন হবে? হয়তো নাম এক, ভ্যারিয়েবলের নাম এক, কিন্তু ভ্যারিয়েবল তো একটা না। ভ্যারিয়েবল দুইটা, ভ্যারিয়েবলের ভ্যালু কয়টা? ভ্যালু বলে একটা। এই একটা ভ্যালু, এটা কি 5 আর 10 দুইটা ভ্যালু না? ভ্যারিয়েবল দুইটা হলে তো আপনার ভ্যালু দুইটা, ঠিক আছে? আচ্ছা বুঝছি, এত ডিটেইলস বললে আপনাদের মাথা খারাপ যাবে, এত ডিটেইলস বোঝানো যাবে না। আচ্ছা, এটাকে সেভ করলাম, ঠিক আছে? সেভ করে জাস্ট আমি ব্রাউজারে আসি, দেখেন এখানে দুইটার মানে আমাদের প্রকাশ করবে, দেখেন 5 and 5। সরি না, একটু পরে দেখাবো, আগে এটা দেখাবো না, আগে আমি এখানে কনসোল করে নিই। এটাকে আমি কি করব? কনসোল করব। এখানে আবার আমি কনসোল করলাম, console.log, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট a প্রিন্ট, আর এটাকে আমি উপরে উঠাই দিই। এটাকে আমি জাস্ট ধরলাম, ধরে এখান থেকে কন্ট্রোল X, এটাকে আমি এখানে দেব, এখানে দেব, সেভ করলাম, ঠিক আছে? এখন সাইটে আসুন, রিলোড দেন। কি আসছে? 5 + 10 দুইটা আসছে। কেন? আমি দুইটাকে আলাদা আলাদাভাবে দুইবার অপারেট করছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কনসোলের আরেকটা কাজ দেবো, তারপর আমরা ডকুমেন্টের কাজ দেখবো। কনসোলের আরেকটা কাজ আমরা দেখতেছি, যেটা ও একটুকে বলছে, যদি আমি প্লাস করতে চাই
সেটা কিভাবে করব? মনে করেন আমি এটাকে কেটে দিই, আপাতত আমার এতটুকু কনসোলের প্রয়োজন নাই, আমরা এটাকে জাস্ট কেটে দিলাম। এখান থেকে আমরা লিখলাম মনে করেন a সমান সমান 10, a সমান সমান 10, আর হচ্ছে মনে করেন b সমান সমান 15, আর আমি বললাম c সমান সমান a প্লাস b। বীজগণিত পারেন তো সবাই নাকি? অঙ্কতে কে ভালো বলেন তো? অঙ্ক কে ভালো পারেন? আপনি? তাহলে তো আপনি খুব ভালো বুঝবেন, আপনি শিক্ষক না? আচ্ছা, কনসোল লগ আমি এখানে বললাম, এখানে যদি আপনি a প্লাস b দেন তাহলেও আসবে, a প্লাস b যদি এখানে সেট করেন তাহলে এটার আউটপুট আপনার আসবে। যদি আপনি c ইউজ করেন তাহলে এটা আউটপুট আসবে। সো ভয় পাওয়ার কিছু নাই। সেখানে আসলাম, এখন আমাকে একটু বলেন তো, আমি যদি এটাকে এখন প্রিন্ট করি আমাকে মানে অ্যান্সারটা কত দেখাবে? অ্যান্সারটা কি প্লাস b আসবে? অ্যান্সারটা আসবে 25, কনফার্ম? আপনি বলেন অ্যান্সার কত আসবে? 10 প্লাস 15 মানে টোটাল রেটটা কি যোগ হয়ে আসবে নাকি যা দেখাবে যে 10 প্লাস 15? আচ্ছা, আপনি মানে মানে দেখাবে যে 10 প্লাস 15, আপনি 50 আসবে। কেন বলেন তো 50 না? সি ইজ ইকুয়াল টু a প্লাস b দিছে, উপরে আমরা a প্লাস b এর মান লিখতেছেন। না 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 না, আচ্ছা 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 বুঝছি আপনার এটা একটা। আচ্ছা, তারপর আপনি সে 50 কিভাবে আমাকে বোঝান? আমি ওই দুইবার দেখাবো। তাহলে কথা মানে আপনার হিসাবে এখানে 50 আসবে, হচ্ছে না? আচ্ছা, আপনি সাধারণ চিন্তা করেন কনসোল লগ মানে প্রিন্ট, আমার এখানে আমি যাই লিখি কিন্তু প্রিন্ট হবে তো এইটা। তো এখন বলেন যে আমার এখানে কি হবে? প্রিন্ট যদি আমি করি আমার অ্যানসারটা কি হবে? ইন্ডিভিজুয়াল আসবে 10 15 ইন্ডিভিজুয়াল আসবে মানে 10 প্লাস 15 এরকম আসবে। আচ্ছা, আপনি বলেন 10 প্লাস 15। আচ্ছা চল, 10 প্লাস 15 আসবে। আচ্ছা চলেন, এখান থেকে জাস্ট আমি এখানে আসি, এখান থেকে এসে আপনি রিলোড দেন। রিলোড কত আসছে? 25, আর হচ্ছে 10 এন্ড 15 এর সাথে যোগ হয়েছে দুইটা প্লাস হয়ে আপনাকে আউটপুট দেখাচ্ছে 15। সেটা ক্লিয়ার? আচ্ছা, সো এতটুকু বুঝছেন তো সবাই নাকি? তো এরকম যদি এটা হচ্ছে কি মনে করেন একদম বেসিক জাভাস্ক্রিপ্টের একদম বেসিক দিকে আপনাদেরকে দেখাচ্ছি। সি দিলেও চলে আসবে, সঠিক। যদি যেখানে আমি লিখছি কনসোল লগ a প্লাস b, এখানে যদি আমি a প্লাস b টা না ইউজ করি, জাস্ট দিলাম সি দিলাম, তাহলে কি আসবে? আউটপুট কত আসবে বলেন? 25। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন বলি আচ্ছা কয়টা বাজে? আচ্ছা, এখন বলি টাইপস অফ ভেরিয়েবল। ভেরিয়েবল কয় প্রকার? ভেরিয়েবল সাধারণত 3 প্রকার। ভেরিয়েবল 3 প্রকার। একটা হচ্ছে var, var, var। দুই হচ্ছে let, let, let। আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এটা কি? একটা হচ্ছে var, একটা হচ্ছে let, একটা হচ্ছে কনস্ট্যান্ট। var, 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 আর ভি না ভি ভি হ্যাঁ var। আরে ভাই আপনাদের তো এবিসিডি শিখাতেছি নাকি আমি বুঝলাম না। তো আমি বললাম var, let, কনস্ট্যান্ট। চলেন এখন এই তিনটার কাজ দেখি। এই তিনটার কাজ দেখি আমরা আজকে ক্লোজ করবো, ঠিক আছে? আপনাদের সব মাথার উপর দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি সেশন। এই এত কষ্ট করে শেখানোটাই মনে হয় বৃথা। কি রাখলে হইতো? বুটস্ট্র্যাপ আর একটা ক্লাস না? খারাপ বলেন নাই, বুটস্ট্র্যাপ বলে আরো কিছু টপিক দেখাতে পারতাম আপনাদের। আচ্ছা দেখেন, এখানে মনে করেন আমি প্রথমে ইউজ করলাম var। কি ইউজ করলাম? আমি var কি? var একটা ভেরিয়েবল। var হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের নাম দিলাম আমি ধরেন x। এই ভেরিয়েবলের নাম কি দিলাম? x। x দিয়ে সমান সমান দিয়ে আমি এই দুটোর মধ্যে ইনভার্টেড কমা দিয়ে এর মধ্যে জাস্ট লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা যদি আমি লিখি আর এটাকে যদি আমি মনে করেন ডকুমেন্ট রাইট করি, ডকুমেন্ট রাইট ফার্স্ট ব্র্যাকেট বললাম x, এখানে এটা ক্লোজ। বলেন তো এটা আউটপুট কি আসবে? এখানে আসলাম, আপনি রিলোড দেন, কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়েছে। এটাকে জুম করেন। এখন মনে করেন আমি যেখানে কনসোল মানে ডকুমেন্ট রাইট যেখানে লিখছি, এখানে এই এক্সটাকে আপনি দুটো হ্যাশের মধ্যে বসাইতেন। সরি, এখানে আমি এক্স সেভ করলাম। এখন আউটপুট কি আসবে বলেন তো?
আমি কি করলাম, এখানে কিন্তু আমার এই বারের নাম দিলাম এক্স, মনে করেন আমার ভ্যারিয়েবলের নাম হচ্ছে এক্স আর আমার ভ্যালুর নাম কি হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যখন কনসোল রাইট করলাম এর মধ্যে আমি প্রথম এক্স দিছি, শুধু ভ্যালুটা ছিল যে এক্স, এখানে কিন্তু কোনো ইনভার্টেড কমা আছে নাই, তো এখানে ইনভার্টেড কমা ছিল না, তাই আমি যখন না দিছি তখন আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে। কিন্তু এখন আমি কি করছি, এই এক্স এর আগে দুটো ইনভার্টেড কমা বসাই দিয়েছি, তো এখন আমাকে কি প্রিন্ট করবে আমরা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড না, না পজ নাকি এখন এখানে জাস্ট আপনাকে এক্স প্রিন্ট করবে, এক্স। জাস্ট কনসোলের মধ্যে যদি আপনি ভুলে কখনো ইনভার্টেড কমা ইউজ করেন, তো কনসোল লগের মধ্যে আপনি যেটা লাগবে সেটা প্রিন্ট করবে, ঠিক আছে। সো এখানে আমরা কি করব না, মানে ইনভার্টেড কমা ইউজ করব না, আমরা সাধারণত ভাবে আমাদের ভ্যারিয়েবলের যেই নামটা দিব, ভ্যারিয়েবলের যেই নাম দিব সেই নামটা আমি ওইখানে প্রিন্ট করব। আচ্ছা, এখন এখানে আসেন, এখানে এসে এই যে ভ্যারিয়েবল রাইট, মনে করেন এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল নিই, আমি নিলাম var x, x না এখানে y নেই, y সমান সমান আমি এখানে বললাম মনে করেন বাংলাদেশ, আর এটাকে অবশ্যই এখন এই x আর y ভ্যারিয়েবলের মান কি সেম, ভ্যারিয়েবলের নাম কি সেম আলাদা, তাহলে আমাকে এখানে অবশ্যই এটাকে প্রিন্ট করতে হবে। এখানে বলতে হবে ডকুমেন্ট ডট রাইট, ওয়াই তারপর হচ্ছে দুইটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে আমাকে কি বলতে হবে ওয়াই y, এটাকে y কে জাস্ট ক্লোজিং করে দেন, দেন হচ্ছে আমি এটাকে একটু কেটে দেই, এখানে আমি জাস্ট x দেই, সেভ, ঠিক আছে। তো এতটুকু কাজ করলাম, বলেন তো এখন কি আসবে এখানে, বাংলাদেশ আসবে আর হলো বাংলাদেশ। আচ্ছা রিলোড করেন, আমার এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড এটাও চলে আসছে এবং বাংলাদেশ এটাও কি চলে আসছে। এখন আমি কি শুধু নামই দিব এখানে, প্রশ্ন হচ্ছে এইটা যে আমি কি আমার ভ্যারিয়েবলের শুধু নামই দিব, বাংলাদেশ পাকিস্তান বা আমার নাম এগুলাই দিব, নাকি এখানে কোনো আমি যদি নাম্বারে ইউজ করতে চাই সেটা করা যাবে, আমরা ঠিক আছে। সো মনে করেন আমি এই ওয়াই এর মধ্যে যদি একটু বাইরে মানে সাইজের জন্য নাম্বারটা ব্যবহার করা যাবে না সংখ্যা চাইলেও প্রয়োজন, সমস্যা নেই। আমি এখানে লিখলাম ধরেন 100, জাস্ট এখানে লিখলাম 100, 100 যদি লিখি তাহলে আমাকে কি দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড 100 নাকি হ্যালো ওয়ার্ল্ড 100। এখন যদি এখানে যদি আমি চাইলে কোনো সংখ্যা বসাই তাহলে এটা পাবে, মনে করেন .25, আমি যদি এখানে ডটও ইউজ করি সেটা কি হবে, এটা প্রিন্ট পাবে। এখানে আসেন আবার আপনি রিলোড দেন, হ্যালো ওয়ার্ল্ড তারপর হচ্ছে 100.25, ঠিক আছে, এটা আসছে। কিন্তু আরেকটা বিষয় আমি যেটা আগেও একবার বলেছি ভাই, আবারও দেখাচ্ছি, আমি যদি এই যে এইখানে যে x এর যেটা মান ছিল যে ডকুমেন্ট রাইট x, ঠিক আছে, এই ডকুমেন্ট এটা এক্সটাকে জাস্ট আপনি কপি করেন, কপি করে এটার নিচে বসাই দেন, এটার নিচে আবার আমি দিলাম, তাহলে আমাকে হ্যালো ওয়ার্ল্ড কয়বার প্রিন্ট করবে, আমাকে হ্যালো ওয়ার্ল্ড 2 বার প্রিন্ট করবে। আমি যদি এখানে এসে রিলোড দেই আমাকে হ্যালো ওয়ার্ল্ড 2 বার প্রিন্ট করেছে, ঠিক আছে। এতটুকু তো বুঝছেন নাকি, যদি যে হ্যালো ওয়ার্ল্ড 25 যেটা আছে এটা যদি নিচে রাখছি পাশাপাশি এটা আরো অনেক কাজ আছে, এটা ব্রেক জেএস এর ব্রেকের জন্য কোডিং করতে হবে। আচ্ছা ওটা অন্যদিন দেখাই দেব না, সমস্যা নেই। আচ্ছা আজকে যদি আপনাদের সাথে আমার ক্লাস তো আরো আছে, সমস্যা নেই, আপনাদের সাথে ক্লাস তো আরো আমার আছে। আচ্ছা সো এতটুকু সবাই ক্লিয়ার, এতটুকু বুঝছেন সবাই। আচ্ছা এখন মনে করেন আমি যদি var এর যে x নামটা দিছি x, আমি যদি একাধিক x ইউজ করি তাহলে কি হবে, প্রশ্ন আছে না একটা। মনে করেন আমার এখানে var ভ্যারিয়েবলের নাম দিছি x, এখন আমি x নামে আরো একটা কি নিলাম ভ্যারিয়েবল নিলাম, যেটার ভ্যালু দিলাম অন্য ভ্যালু দিলাম, মনে করেন ডিফারেন্স, এটা একটু পরে আসবো, এখন একটু পরে এটা ক্লিয়ার করবো। কেন এখানে আমি অ্যালফাবেট কাম ইউজ করলাম, কেন এখানে অন্য কিছু ইউজ করলাম একটু পরে আসবো, এটা পরে এখন যেটা বলতেছি। আচ্ছা এখানে তো আমি মনে করেন x এর আরেকটা কি নিব, ভ্যারিয়েবলের নামের ভ্যালু আমি ডিফারেন্স করব। সো এটা করি, চলেন। এটা করার জন্য আমি এখানে করলাম মনে করেন var x সমান সমান এটার একটা মান দিই, মনে করেন এটার মান হচ্ছে আমি দিলাম ধরেন আমার নাম দিলাম আইটি মিরাজুল খান, সরি আমরা এই আইটি মিরার জন্য দেখা আইটি মিরাজুল খান। বলেন তো এখানে এখন প্রিন্ট কি হবে, হ্যালো ওয়ার্ল্ড তারপর হলো যে আইটি মিরার জন্য শিওর আপনি, আরে শিওর হ্যালো ওয়ার্ল্ড আইডি মিরার তারপর 100 হ্যালো ওয়ার্ল্ড
বলতেছেন var x এর প্রথম যে ভ্যালুটা সেটা থাকবে সেটা থাকবে আসলে প্রথমে x টা মানে হচ্ছে y টা নিচে নামে যাবে আপনি তাই গেস করেন ওগুলো সমস্যা নেই কারণ না হ্যাঁ ঠিক আছে ধরে আসবে আপনি কোথায় এদিকে কারোটাই ভাই একজন অ্যান্সার যে মিনিট ওর অ্যান্সারটা হয়েছে আচ্ছা চলেন আমরা আগে আউটপুট করি তাহলে বুঝতে পারবেন কি আসছে এখানে একটা জিনিস মনে রাখবে আপনি হাসতেছেন কেন আমি তো বুঝতেছি না আপনার ভ্যারিয়েবলের মধ্যে আচ্ছা না কি কি বলছেন স্যার যেটা বলি সেটাই হয় আচ্ছা ব্যাপার না হবে আস্তে আস্তে হবে মনে করেন ভ্যারিয়েবলের মধ্যে একই ভ্যারিয়েবল যখন আপনি অ্যানাদার বার ইউজ করবেন সর্বশেষ লেটেস্ট যেটা থাকবে সর্বনিচে যেটা থাকবে সেটা প্রিন্ট হবে ঠিক আছে এখন বলেন এখন আপনি এখন যদি আমি যেটা আপনার হবে আপনি কনফার্ম থাকেন ঠিক আছে কিভাবে সেটা দেখেন আমি সাবলাইমে আসলাম সাবলাইমে আসার পরে এখানে আমি আবার একটা ভ্যার নিলাম var x দিলাম এটা সমান সমান x সমান সমান আমি এখানে বললাম 100 বলেন এখানে কি প্রিন্ট হবে 100 না আমি এখানে বললাম 85 হ্যাঁ ও এইভাবে কমা দেই না বাহ এই যে দেখছেন আপনি কিন্তু বুঝতে পারছেন আসলে 85 দিলাম আপনি কি করছেন আসলে বুঝতে পারছেন এখানে আমি দিলাম ইনভার্টেড কমা 85 দেন এটাকে ক্লোজিং বলেন এখন আপনি কি আসবে 85 আপনি কনফার্ম আচ্ছা চলেন দেখি এখানে আমি আসার পরে এই গুগল ক্রোমে যদি এসে রিলোড দিয়ে দেখেন আমাকে এখানে প্রিন্ট করবে 85 কারণ আমি জানি আমার ভ্যারিয়েবলের মধ্যে var ভ্যারিয়েবলের মধ্যে যদি একাধিক ভ্যারিয়েবলের নেম দিয়ে যদি আমি কোনো কিছু প্রিন্ট করি তাহলে সর্বশেষ যেটা থাকবে সেটা আসবে যেটা আমি শুরুতেই বলেছিলাম ক্লাসে যে আমাদের ভ্যারিয়েবলের মান কি পরিবর্তনশীল ভ্যারিয়েবলের মান কি পরিবর্তনশীল এখন উনি একটা প্রশ্ন করেছেন যে ভ্যারিয়েবলের নাম আমি x দিলাম অন্য কিছু নাম আমি দিতে পারবো কি না নাকি প্রশ্ন আছে না চলো এটা একটু দেখি এটার অনেকগুলো সিস্টেম আছে সিস্টেমগুলো এখন ক্লিয়ার করব আচ্ছা কবে দেখাবে এত টপিক বলেন তো তিন প্রকার এটা তো শেষ করতে পারবো না আচ্ছা এটার জন্য আমরা সাবলাইমে আসলাম সাবলাইম এর মধ্যে আসার পরে ফার্স্ট অফ অল মনে করেন এখানে নাম আছে কি x আমি মনে করেন ভ্যারের নাম দিলাম ইউজার নেম নাম দিতে হবে কি দিলাম ইউজার নেম তাহলে আমাকে প্রিন্ট কি করতে হবে আমাকে এখানে প্রিন্ট করতে হবে ইউজার নেম জাস্ট ইউজার নেমটাকে কপি করেন কপি করে এই প্রিন্টের এখানে এটাকে প্রিন্ট করে দেন ঠিক আছে প্রিন্ট করে দিলাম এখন আউটপুট কত আসবে বলেন শিওর সবাই বলেন শিওর আচ্ছা এখানে আসেন আমি রিলোড করলাম এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে আর এখন প্রশ্ন হচ্ছে আমি যে ভ্যারিয়েবলের নামগুলো কিভাবে দিতে পারবো এটা একটা সঠিক ওয়ে আছে একটা রং ওয়ে আছে আপনি চাইলেই আপনার ভ্যারিয়েবলের সেম নাম দিতে পারবেন না মনে করেন আমি যে এখানে ইউজার নাম লিখলাম না এটা মাঝখানে একটা স্পেস দেন স্পেস কি করলাম নাম কিন্তু সেম শুধু কি করেছি জাস্ট একটা মিডল স্পেস দিয়েছি আপনি এখানে কোনো আউটপুট আসবে না কারণ হচ্ছে ভ্যারিয়েবলের নামের মাঝখানে কি করা যাবে না স্পেস ইউজ করা যাবে না এখন যদি আপনি এটা কনসোল করেন দেখবেন আপনাকে বলবে কি সিনট্যাক্স এরর এখান থেকে আপনি ইন্সপেক্টে আসেন এসে আপনি কনসোলের মধ্যে যান দেখেন এখানে কি লেখা আছে আর এখানে কি লেখা আছে সেটা দেখতে বলছি আপনাকে এখানে বলতেছে আনওয়ার্ড সিনট্যাক্স এরর মানে আপনি যে সিনট্যাক্স আবার দেখেন আপনাদের দেখেন কত সহজ করে দিয়েছে তাও যদি আপনারা না পারেন এখানে বলতেছে js.html ফাইলের মধ্যে 13 নম্বর লাইনে ভুল আছে ভুলটা কত নম্বর লাইনে এত সহজ করে দিয়েছে তারপর যদি না পারেন আপনার PHP জাভাস্ক্রিপ্ট এর সুবিধা আছে আপনি অনেক কোডিং করছেন হঠাৎ করে একটা লাইন পাচ্ছে না কোথায় পাচ্ছে না কত নম্বর লাইনে পাচ্ছে না এটা আপনাকে এডিট করে দিবেন ঠিক আছে তো চলেন 13 আমাকেও বলতেছে 13 নম্বর লাইনে আপনার কোনো ভুল আছে আমি 13 নম্বর লাইনে যে দেখি যে আসলে কোনো ভুল আছে কিনা এখানে আসলাম 13 নম্বর লাইনে কি আছে দেখেন তো এই যেটা আছে
আমাকে এইটাই বলতেছে যে আপনি এখানে যে ইউজার নেমটা দিচ্ছেন এর মাঝে স্পেস দিলে আপনাকে সিনট্যাক্স এরর দেখাবে। তো আমি এখানে একটু চারটা বলতে ক্লাস আচ্ছা দেখেন এখানে যে আমি ভ্যারের মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে ইউজার নেম নিলাম, তো আমার স্পেস একটা জিনিস ক্লিয়ার, সঠিক ওয়ে হচ্ছে স্পেস দেওয়া যাবে না, যদি রং ওয়ে হচ্ছে স্পেস দেওয়া যাবে, এটা হচ্ছে রং ওয়ে। সো মনে করেন এটাকে আমি অন্য আরেকভাবে নিতে পারি, আমি এই ইউজারের মাঝখানে যে স্পেসটা দিছি স্পেসের মাঝখানে জাস্ট এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, আন্ডারস্কোর দিয়ে দিলাম, এখানে জাস্ট আন্ডারস্কোর দিলাম, আন্ডারস্কোর দেওয়ার পরে এখানে আসেন এসে রিলোড দেন, আসছে। তো দুইটা নিয়ম দেখলাম, আরো নিয়ম আছে বলবো, নিয়ম 5টা। তো ফার্স্ট নিয়ম হচ্ছে আপনি লেখাটা একবারে লিখতে হবে, তাহলে এটা প্রিন্ট আসবে, ডকুমেন্ট রাইটে প্রিন্ট আসবে। যদি আমি মাঝখানে স্পেস ইউজ করি তাহলে আসবে না। যদি আমি কোনো লেখার মধ্যে গ্যাপ রাখতেও চাই তাহলে আমি আন্ডারস্কোর ইউজ করব, তাহলে আমার আসবে প্রিন্ট, এই আসবে। আর যদি মনে করেন আমি সেম ভাবে এখানে একটা আন্ডারস্কোর ইউজ করলাম না, আমি এখানে জাস্ট মনে করেন এরকম একটা ক্লোন ইউজ করলাম, এখানে জাস্ট একটা কি দিলাম ক্লোন, এটাকে সেভ করেন, সেভ করে আপনার সাইটে যান, এখানে আসেন রিলোড দেন, কি বলতেছে বলতেছে সিনট্যাক্স এরর, আবার আপনার ট্যাব নাম বলেন ভুল আছে, এই যেগুলো দেখাইতেছি এগুলো ইউজ করবেন। জাস্ট হচ্ছে ভুল হয় দুই ভাবে, রং ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কলন ইউজ করা আর হচ্ছে স্পেস, এই দুটো হচ্ছে কি ভুল, আরেকটা ভুল আছে একটু পরে আসবো, এই দুটো হচ্ছে ভুল। আবার দেখেন আপনাকে এখানে বলেও দিচ্ছে, দেখেন আনএক্সপেক্টেড টোকেন, যে জাভাস্ক্রিপ্টের মধ্যে এই সিম্বলটা অ্যাকসেপ্টেবল না, এখানে যে আপনি সিম্বলটা দিচ্ছেন এটা কি জাভাস্ক্রিপ্টে অ্যাকসেপ্টেবল না, বা জাভাস্ক্রিপ্টে এটা নাই বা যায় না, ঠিক আছে। তো দুইটা নিয়ম দেখাইলাম, চলেন 3 নম্বর নিয়ম। আবার সাবলাইম আসলাম, আসার পরে ইউজার নেমের পরে যেখানে আপনি মনে করেন স্পেস দিতে চাচ্ছেন ওর পরের অক্ষরটা আপনি বড় হাতের দিবেন, এরকম, এটা হচ্ছে একটা সঠিক ওয়ে। আমি যেখানে স্পেস দিতে চাচ্ছি সেখান থেকে যেই ওয়ার্ডটা শুরু হবে ওই ওয়ার্ডটাকে আমি কি দিব ক্যাপিটাল বা আপার কেসে দিব। দেখেন আমি এটাকে সেভ করি, এটাকে সেভ করার পরে সাইটে আসলাম, এখানে রিলোড দেন, আসছে প্রিন্ট আসছে, ঠিক আছে। কয়টা নিয়ম দেখালাম? তিনটা হচ্ছে রাইট আর দুইটা হচ্ছে রং। এখন আরেকটা ওয়ে দেখব, মনে করেন আমি এখানে আসলাম, ইউজার নেম এই সেম ভাবে ইউজার নেমের মনে করেন নরমাল নেমই থাকবে ইউজার নেম, এখানেও মনে করেন নরমাল ভাবে নেম থাকবে ইউজার নেম। এই ইউজার নেমের শেষে যদি আপনি কোনো সংখ্যা বসাইতে চান, মনে করেন আমি এখানে যদি কোনো সংখ্যা বসাই ইউজার নেম 99 বা হচ্ছে 100 বা হচ্ছে 10 বা 2 বা 1 2 যা ইচ্ছা যে কোনো নাম্বারে যদি আমি ইউজ করি তাহলে এটা প্রিন্ট কি হবে এটা প্রিন্ট আসবে। যদি আমি কোনো ভ্যারিয়েবলের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে যদি শেষে যদি আমি নাম্বারিং রাখি তাহলে এটা প্রিন্ট আসবে। কিন্তু যদি আমি যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের এই যে শেষে যে নাম্বারটা ইউজ করছি এটা যদি শুরুতে ইউজ করি তাহলে এটার ইউজার আসবে না। এখন সেভ করে আপনি আবার আপনার সাইটে যান, তো বোঝা গেল যে কোনো ভ্যারিয়েবলের নাম আপনি শুরুতে নাম্বারিং ইউজ করতে পারবেন না। এটা শুধু সাবলাইমে দেখা গেছে, বেস করে দেখাবেন। সো মনে করেন যদি আমি কোনো ওয়েবসাইটের মধ্যে বা কোনো ভ্যারিয়েবল ইউজ করতে চাই, ভ্যারিয়েবলের শুরুতে যদি আমি কোনো নাম্বার ইউজ করি এটা আসবে? এতটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি 4টা দেখালাম রাইট ওয়ে, 3টা কি রং ওয়ে। সো রং ওয়ে ইউজ করলে আউটপুট আসবে নাকি বলেন? অবশ্যই আসবে না। আচ্ছা সাইটে আসেন, এখানে 99 ইউজারটা আমি কেটে দিলাম, জাস্ট 99টাকে আমি কেটে দিলাম, রং ওয়েটা বাদ, আমরা রাইট ওয়ে ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে একাধিক কোনো নাম ইউজ করতে পারবো কিনা।
একটা ভ্যারিয়েবলের মধ্যে একাধিক নাম ইউজ করতে পারবো কিনা, চলেন এটা দেখি। এটা দেখার জন্য এগুলো ডিলিট করে দিই নাকি, এগুলো আপনাদের লাগবে? আমরা এখানে মনে করেন var নামে একটা কি নিলাম, একটা ভ্যারিয়েবলের নাম নিলাম, একটা ভ্যারিয়েবল নিলাম। এর মধ্যে আমি বললাম ফার্স্ট, তারপর মনে করেন আরেকটা নাম দিলাম সেকেন্ড, দুইটা কি করলাম, একটা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা এটা কি ভ্যালু, এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। এরপর আমি এখানে বললাম ডকুমেন্ট রাইট, ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি বললাম ধরুন ফার্স্ট দিলাম FIRST ফার্স্ট। এখন এতক্ষণে ক্লাস যদি বুঝে থাকেন তাহলে বলেন তো এটার আউটপুট কি আসবে? যদি এতক্ষণে ক্লাস বুঝে থাকেন তাহলে বলেন। আর ইউ শিওর? পাঁচটা আছে বলেন ভালো নাই, কিছু আসবে না, কোনো লেখা যাবে না। আপনি আপনি কিছু আছে আপনি এখন যদি আমি বলি হয় না তাহলে সে আবার ভাষা শুরু করবে, বলবো স্যার আমি বলছি হয়নি। আচ্ছা এখানে একটা লেখা চলে আসবে, আপনাকে একটা অ্যালার্ট দিবে, আনডিফাইন্ড নামে একটা অপশন আসবে। দেখেন আমি এখানে যাই, এখানে আসার পর আমাকে বলতেছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি হচ্ছে কোনো ভ্যালু নেই। ওই আপনার কথাই, আপনার কথা ঠিক আছে, কোনো নেই। হ্যাঁ আমাকে আসছে, এটা আসছে হচ্ছে আমাকে বলতেছে যে আপনি যেটাকে প্রিন্ট করছেন ওটার কোনো ভ্যালু নাই। যদি কোনো ভ্যালু না থাকে তখনই কি আপনাকে বলবে আনডিফাইন্ড, যদি ভ্যালু না থাকে। এখন আমরা যদি এটা ভ্যালু দেই তাহলে কি হবে? এখন চলেন এই যে ভ্যারিয়েবলটা আছে, এখানে যে ভ্যারিয়েবলটা আমি নিয়েছি, ভ্যারিয়েবলের নাম হচ্ছে ফার্স্ট। এর মধ্যে এসে আমি এখানে বললাম, মনে করেন আমি এখানে বললাম ফার্স্ট সমান সমান 50 ক্লোজ। তাহলে মনে করেন এটার আউটপুট কত আসবে? এখানে 50 আসবে। কেন 50 আসবে? আমি এখানে উপরে যে ভ্যারিয়েবলটা নিয়েছি এই ভ্যারিয়েবলটা তো প্রিন্ট করেছি নাকি, ডকুমেন্ট রাইট দিয়ে আমি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করছি, আর এখানে এটার মান বসাইছি যে ভ্যারিয়েবল f সমান সমান কি 50। সো এটা হচ্ছে একটা শর্টকাট। এখন আপনি আপনার ওয়েবসাইটে যত জায়গায় এই যে বার এত কিছু নেওয়ার প্রয়োজন আছে নাই, জাস্ট আমি ইউজ করব কি ফার্স্ট ইজ সমান সমান 50, তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? সো আমরা তখন কি দেখলাম, বার দেখলাম। আমরা জানি প্রথমেই বলেছি যে ভ্যারিয়েবলের কয় প্রকার, কি কি, var let আর একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তো আমরা যখন var দেখেছি, ঠিক আছে, আর কি দেখবো নাকি থাকবে আরো দেখবেন? আচ্ছা চলেন আপনাদের লেটটা দেখাই। লেট, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে লেট ভ্যারিয়েবলটা কি নিয়ে কাজ করে সেটা একটু দেখবো। দেখাচ্ছি জাস্ট ক্লাস নেই, এই জন্য ক্লাস থাকলে হয়তো এটা পাইতেন না। সো এটার একটা অপরচুনিটি পাইছেন আপনারা যে এই টাইমে ক্লাস নাই। সো মনে করেন এখানে একটা লেট নামে ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে, এই ভ্যারিয়েবলের নাম দিলাম মনে করেন এক্স। না এক্স দিলে আবার বুঝবেন না। আচ্ছা আচ্ছা আমি এর আগেরগুলো সব রেখে দিই, তাহলে আপনাদের একটু একটা জিনিস বুঝাইতে আমার সুবিধা হবে। আচ্ছা এখানে আমি আপনাদের একটা জিনিস স্কিপ করে গেছি, এটা না করলে আপনারা বুঝবেন না। এখানে মনে করেন আমি বার ইউজার নেম 99, তাই না? এখানে ইউজার নেমটা আমি এখানে মনে করেন এক্স করে দিই। এখানে আমি আমার বারের যে নামটা ভ্যারিয়েবলের নাম করলাম এক্স, আর এখানে এসে এটার নাম করলাম এক্স। তাহলে প্রিন্ট কোনটা হবে? আইটি মিরাজুল খান হবে। এটা তো ক্লিয়ার আমরা যে আইটি মিরাজুল খান প্রিন্ট হবে। তো আমি যদি এখানে যে বার লেখাটা আছে না, এই বার লেখাটা মুছে দিই, আমি এখানে এই বার লেখাটা মুছে দিলাম, বলেন এখন প্রিন্ট কি আসবে? শিওর? কারণ হচ্ছে আমি উপরে একবার ভ্যার সমান সমান x বলছি, এখন আমি যতবারই x বলবো এটা হচ্ছে সর্বশেষ x কি প্রিন্ট করবে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি সাইটে আসি, এখানে সে রিলোড কি আসছে, সর্বশেষটাই আসছে। কারণ হচ্ছে একাধিকবার যখন আমি ওই বারটা ইউজ করব তখন এর প্রতিবার আমাকে বার বলার প্রয়োজন নেই। আমি বারের যে নাম দিছি, ভ্যারিয়েবলের যে নাম দিছি, ওই নামটা হচ্ছে x, আমি x প্রিন্ট করে দিব। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে শুধু ভারের জন্য। এখন ভারের সাথে অবশ্যই তিনটা বলছি যে বার, লেট আর হচ্ছে কনস্ট্যান্ট। এখন বার
লেট আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কোথায়? আমি যদি বার ইউজ করি তাহলে আমার লাভ কি? বা আমি যদি মনে করেন লেট ইউজ করি তাহলে আমার লাভ কি? বা কনস্ট্যান্ট আমি ইউজ করবো কেন ইউজ করবো কনস্ট্যান্ট? এটাকে ক্লিয়ার হয়ে চলেন। তো আমি এখানে বার ইউজ করেছি, এর নিচে আমি কনস্ট্যান্ট ইউজ করবো, কনস্ট্যান্ট লেট ইউজ করবো আগে। এখানে আসলাম লেট, এখানে আমি নিলাম মনে করেন লেট, ঠিক আছে? এটার মান দিলাম মনে করেন এ, এটার মান কি এ সমান সমান আমি দিলাম দুইটা ইনভার্টেড কমা, এর মধ্যে আমি বললাম যে শ্রীলঙ্কা, কম্পালসারি দিতে হবে। তার মানে কিছুক্ষণ আগে যখন আপনি যে কি বলেন যে এই যে 50 জায়গায় ছিলেন, ওটা ছিল কনসোল আর এটা হচ্ছে ডকুমেন্ট রাইট, এটা আলাদা জিনিস স্যার, বুঝতে হবে। এটা কি ডকুমেন্ট রাইট আর ওটা কি? ওটা কনসোল। কনসোলের প্রিন্ট কোথায় হয়? ইন্সপেক্টেড কনসোল এলিমেন্টস এর মধ্যে। আর ডকুমেন্ট রাইটের প্রিন্ট কোথায় হয় বলেন? পেজে হয়, ঠিক আছে? বুঝতে হবে। তো প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন যে আমি ওখানে যে এ সমান 50 দিয়েছে তার নিচে আমি প্রিন্টটা কিভাবে করছি, এটা কনসোল দিয়ে প্রিন্ট করছি নাকি ডকুমেন্ট রাইট দিয়ে প্রিন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা বলতে চাইছিলাম, এখানে আমি লেট সমান এ দিলাম আর এর মধ্যে আমি একটা ভ্যালু দিছি, এখন এটা আসবে? প্রিন্ট করতে হবে, সঠিক। চলেন এটাকে প্রিন্ট করি। আমরা এর নিচে এসে বললাম ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট, আমি এখানে বললাম মনে করেন এ দিয়ে জাস্ট এটাকে ক্লোন দিয়ে ফিনিশ করলাম। এখন আপনি এখানে আসেন, আমরা তো সাধারণভাবে বুঝতেছি এটা আসবে না, কারণ হচ্ছে এর আগেরটা আমি ইউজ করছি বার আর এটা হচ্ছে লেট ইউজ করার কারণে এটা আসছে। কিন্তু লেটের একটা প্রবলেম আছে। কি প্রবলেম দেখেন, আমি আবার সাবলাইমে আসি, সাবলাইমে আসার পরে এই যে লেটটা না, লেট সমান সমান এ, তারপর শ্রীলঙ্কা দিচ্ছেন না, এই জিনিসটাকে আমি একটু কপি করবো। ধরেন এই মানটাকে আমি চেঞ্জ করে দিই, এটাকে আমি বললাম এটার নাম হচ্ছে মনে করেন পাকিস্তান। যে যাই হোক, মিনিং আমাদের ফ্যাক্ট না। দেখেন এখানে কি কোনো ভুল আছে? দেখেন আমার দিকে তাকাতে বলেনি, হ্যাঁ এখানে দেখেন এখানে কোনো ভুল আছে? আমরা যে এতক্ষণ যে কাজ করেছি, ওই যে দেখেন উপরে আমরা var নিয়েছি, var ভ্যারিয়েবল, এটা নিলাম লেট ভ্যারিয়েবল। লেট ভ্যারিয়েবলের মধ্যে আর var, আপনি জাস্ট এতটুকু দেখেন এখানে কোনো প্রবলেম বুঝে পাচ্ছেন কি না? আপনাদের যখন হ্যাঁ কেন এটা আগেও তো আমরা var x দিতে নিয়েছি না? আরে ভাই কি কাজ সেটা আমি বলিনি আপনাকে, আমি বলছি এখানে কোনো ভুল আছে কিনা সেটা বলছি, বুঝছি আপনাদের তো হবে না। এখানে কোনো ভুল নাই, সাধারণত এখানে কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না, আমরা জানি এইভাবেই আমাদের প্রিন্ট করতে হয়। কিন্তু এখানে আসেন, এখানে এসে রিলোড দেন, এটা আসবে না, এটা আসবে না। কেন আসবে না? না স্যার, তো আমি যদি এটাকে ইন্সপেক্ট করে দেখেন, ইন্সপেক্ট করলাম, দেন হচ্ছে কনসোলের মধ্যে আসি, কনসোলের মধ্যে আসার পর আমাকে বলতেছে যে আপনার জেএস এর মধ্যে HTML ফাইলে 24 নাম্বার লাইনে ভুল আছে। কি ভুল আছে দেখেন, আপনি বলছেন এ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, আপনি এটাকে অলরেডি কি করছেন? ডিক্লেয়ার করে দিয়েছেন, সো আপনি আলাদা ডিক্লেয়ার করতে পারবেন না। তো বুঝছেন ভার আর লেটের মধ্যে পার্থক্য কি? ভারে কি প্রবলেমটা হচ্ছিল? ছিল না, আর এটা হচ্ছে লেটের মধ্যে প্রবলেম। তো মনে করেন এটা আসবে কিভাবে দেখেন, আপনি জাস্ট এখানে লেটটা আছে না, এই লেটটাকে জাস্ট কেটে দেন, লেটটাকে কেটে এখানে এসে রিলোড দেন। তো এখানে বিষয়টা হচ্ছে আমি পরবর্তী যে ভ্যারিয়েবল নেম আছে ওইটার নেমটা আমি পাবলিশ করতে পারবো, কিন্তু কি ভ্যারিয়েবল আছে এটা আমি পাবলিশ করতে পারবো না। যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে বলেন? আপনি কি বুঝতেছেন নাকি আমাকে দেখতেছেন বলেন? আমি মাঝে মাঝে দেখি আপনি আমার দিকে কি মনোযোগ সহকারে দেখতেছেন, মনে হচ্ছে আমার লিখতেছেন আর কবিতা লিখতেছেন না, আমাকে দেখে প্রিন্ট করতেছেন, কোনটা আল্লাহ জানে। আচ্ছা, সো এটা চলে আসছে, ঠিক আছে? এটা আসবে। তো var আর হচ্ছে লেট দুটোর মধ্যে পার্থক্য পাইছেন? আমরা var এর মধ্যে ভ্যারিয়েবল নেম এন্ড হচ্ছে যদি প্রিন্ট করে দাও আসে, কিন্তু যখন আপনি লেটের মধ্যে আসবেন তখন হচ্ছে আপনার লেট শব্দটা উচ্চারণ করা যাবে না, কিন্তু শুধু var
ভ্যারিয়েবলের যে নাম আছে ওই নামটা যদি দেন তাহলে সেটা আসবে। ক্লিয়ার? তাদের মধ্যে আমরা x y দুইটাই আসবে। লেখার মধ্যে x y ইউজ করতে পারবো। বুঝি নাই? তাদের মধ্যে আমি x y ইউজ করছি, লেখার মধ্যে আমি x y ইউজ করতে পারবো। কেন পারবেন না? আমি তো আগেই বলেছি অ্যালফাবেট ইউজ করা যাবে। অ্যালফাবেটের জন্য এ থেকে জেড আপনারা যেইটা মন চায় এটা ইউজ করবেন। ট্রিপল এক্স ইউজ করলে করা যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো এখানে আমি এটার ভার এন্ড হচ্ছে এই লেটার মধ্যে পার্থক্য বুঝলাম, এটা শেষ। এখন চলেন কনস্ট্যান্টটা দেখাই আপনাদের। কনস্ট, ঠিক আছে? কনস্ট নামে কনস্ট্যান্টটা কি? কনস্ট এটা কি? এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। আচ্ছা, সো কনস্ট ইজ ইকুয়াল টু আমি দিলাম মনে করেন বি, ক্লোজ করলাম, ক্লোজ না এটা একটা মান দেই, কনস্ট মনে করেন বি সমান সমান ইনভার্টেড কমা আমি এখানে বললাম যে নিউ প্লবেন, ঠিক আছে? এটা দিলাম, ঠিক আছে? এটা দিয়ে এটাকে আমি কি করব? প্রিন্ট করব। জাস্ট আমি নিচে আসলাম, এটাকে ডকুমেন্ট রাইট দিয়ে এটাকে প্রিন্ট করব। এটাকে জাস্ট আমি লিখব ডকুমেন্ট ডট রাইট, রাইট ডকুমেন্ট ডট রাইট, এটাকে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি বলবো বি। তো কি প্রিন্ট হবে? নিউ প্লবেন। এখানে আসলাম, এসে আমি রিলোড দিই, দেখেন এখানে নিউ প্লবেন এটা কি আসছে। কিন্তু কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য এইটাই। এখন আপনি এই কনস্ট্যান্টের মধ্যে যে বি এর মধ্যে যে মানটা দিচ্ছেন এটা যদি আপনি কনস্ট্যান্ট বি বা বি এর পরে মান দেন কোনোটাই আসবে না। দেখেন চলেন দেখি। এখানে যদি মনে করেন আমি এটাকে একটু কপি করি, এটাকে জাস্ট আমি কি করলাম? কপি, নাকি? এটা তো আসার কথা। বারের মধ্যে কি এটা আসে? আসে। এখানে দেখবেন কনস্ট্যান্টের মধ্যে এটা আসবে না, আপনাকে বলবে এটা সিনট্যাক্স এরর। এখানে আসেন, ইন্সপেক্টরের মধ্যে যান, আপনি কনসোলের মধ্যে ঢুকেন, আপনাকে বলবে সিনট্যাক্স এরর। কি এরর আছে? 35 নম্বর লাইনে এরর আছে, ঠিক আছে? 35 নম্বর লাইনে আমরা যাই, এই যে 35 নম্বর লাইন, মনে করেন এখানে কনস্ট্যান্টটা কেটে দিলাম, জাস্ট কনস্ট্যান্টটা আমি কেটে জাস্ট বি দিলাম, বি। এখানে এসে রিলোড দেন, সেম লেটার। হ্যাঁ মোটামুটি আপনি এক বলতে পারেন। আচ্ছা তারপরে দেখেন, তারপরে মনে করেন আপনারা আবার একটা কথা বলবেন, আমি এখানে যে কি দিছিলাম? শুধু বি দিছি, তারপর কি আউটপুট আছে দেখেন তো, কম্পিউটারে দেখেন আউটপুট আছে? শিওর? আরে থাকবে কিভাবে? ওটা ভ্যালু কি ছিল? ওটা তো নাম, ভ্যালু কি ছিল? বি এর ভ্যালু কি ছিল? নিউ প্লবেন। নিউ প্লবেন এখানে আছে। সো বারের মধ্যে আপনি বার নেম বার ভ্যালু দেন আসবে, লেটের মধ্যে ভ্যালু দিবেন ভ্যারিয়েবল দিবেন আসবে না, কিন্তু ভ্যারিয়েবলের নাম দেন আসবে। কনস্ট্যান্টের মধ্যে আপনি ভ্যারিয়েবল নাম বা শুধু ভ্যারিয়েবল বা শুধু ভ্যারিয়েবলের নাম দেন কোনটাই আসবে না, এটা জাস্ট একবারই প্রিন্ট হবে। ঠিক আছে? যেটা ক্লিয়ার? সবাই বুঝছেন তো নাকি? এখানে আসি, এটাকে এসে জাস্ট আমি কি করব? এটাকে কেটে দেন, তাহলে দেখুন আবার এটা পাবে। কন্ট্রোল সেভ, সেভ করলাম, ক্রমে আসলাম, রিলোড দিলাম, রিলোড, এখন আসছে দেখেন নিউ প্লবেন। ওকে, তাহলে আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।